সুজিত দা, তোমার আর মৃণাল সেনের মানে স্কুল অফ সিনেমা এত আলাদা, মানে তোমাদের দুজনের ছবি দেখলেই বোঝা যায় মৃণাল সেন সিনেমা বলতে যা বুঝতে না, তুমি সিনেমা বলতে হয়তো যা বোঝো বা যা ভাবো সেটা দুটো আলাদা। এত যে তুমি মৃণাল সেনের ওপর ছবি করছো, এটা শোনার পরে অনেকেরই মনে হয়ে থাকবে বা মনে প্রশ্ন এসে থাকবে যে পদাতিকটা কি সুজিত মুখার্জির পরের সিনেমা না পরের প্রজেক্ট? না না না, অবভিয়াসলি কিছু হয় খুব খুব বহুদিন ধরে ভাবা, ভালোবেসে রিসার্চ করে মাথার ঘাম পায়ে ফেলে এবং প্রপারলি, যেটা প্রজেক্ট নয় এরকম সিনেমা, যেটা আমি অ্যাকচুয়ালি করতে খুব ভালোবাসি। কিন্তু যেহেতু সিনেমা ইজ আ কোলাবোরেটিভ আর্ট ফর্ম, এখানে আমার হাত পা বাঁধা থাকে। অনেক সময় আমাকে বলা হয় যে 15 দিনের বেশি আমরা দিতে পারছি না টাকা, 15 দিনের শুটিংয়ের বেশি, এইটা দিতে পারছি না, ওইটা দিতে পারছি না, এর মধ্যে শেষ করতে হবে। সো এবার এই যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, আমি সেটাকে আলাদা করে এই জন্য দোষ দেবো না, বিকজ আমি সেই ইকোসিস্টেমটার একটা অংশ। আই এম অলসো আ কগ ইন দ্য হুইল। এবং সেটার মধ্যে শুধু আমি না, যারা ক্রিটিসাইজ করেন সেই দর্শকও তাকে ইকুয়ালি রেসপন্সিবল এই ইকোসিস্টেমটা তৈরি হওয়ার জন্য। এক্সিবিটাররা রেসপন্সিবল, প্রযোজকরা রেসপন্সিবল, আমরা সবাই রেসপন্সিবল। এবং যেই রেটে আমাদের সিনেমা হল কমেছে, যেই রেটে বিনিয়োগ কমেছে এবং যেই রেটে মার্কেট শ্রিঙ্ক করেছে, এই গোটা ফিনমিনাটার জন্য ইকোসিস্টেমটা দায়ী। এবং যেই ইকোসিস্টেমের ফলে প্রজেক্টস তৈরি হয়, ঠিক আছে। আমি নাম নিয়েই বলছি, দশম অবতার ওয়াজ এ প্রজেক্ট। দশম অবতার পুজোর রিলিজ, যেটা আমাকে করতে হয়েছিল তাড়াতাড়ি করে, ভেবে চিন্তা করে, প্ল্যান করে, যে আমার পুজোয়, যেহেতু আমার ব্যোমকেশটা আসছিল না, আমার ব্যোমকেশ ওটিটির জন্য করতে হয়েছিল এবং পুজো রিলিজ হিসেবে দশম অবতার লিখতে হয়েছিল। আমি থ্রিলারের স্বচ্ছন্দ, তাই হয়তো আমি আমার হিন্দু মাইথোলজি খুব প্রিয় জিনিস, তাই জন্য হয়তো আমি সেটাকে করে তাড়াতাড়ি করে ডেলিভার করতে পেরেছি এবং সেটা আগের বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারও হয়েছে। এইবার কিন্তু আই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট যে যেই সময়টা আইডিয়ালি একটা 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 লাগা উচিত একটা ছবি করার জন্য, সেই সময়টা আমি কিন্তু অনেক সিনেমার ক্ষেত্রে পাই না। কিন্তু এইখানেই হলো ফেরদৌসুল হাসানের মহিমাটা। সে এমন একটা প্রডিউসার যে প্রথমে এসে বললো, দেখো তোমার শুটিং কদিন হবে তুমি চিন্তা করো না, তুমি যেরকম ভালোবাসে, যেমন আমি রাজকাহিনী শ্যুট করেছিলাম 40 দিন, আমি 22 শ্রাবণ শ্যুট করেছি 32 দিন, আমি এরকম মানে আমি অজস্র উদাহরণ দিতে পারি। এবার কথা হচ্ছে যে একজন যখন এসে এটা বলে, প্রথমে যেটা আমি বুঝতে পারি যে এই লোকটা কোনো রকম আপোষ করবে না প্রযোজক হিসেবে। এইটা জানা মাত্র না, পুরো দিক থেকে ওটা একটা পুরো সমীকরণটাই চেঞ্জ হয়ে যায়। এবং এই ছবিটা আমি, যদি উনি এরকম না বলতেন, আমি ওনার সাথে করতামও না। কারণ আমি 1.5 বছর ধরে স্ক্রিপ্টটা লিখেছি, মানে অতি উত্তমের পর সবচেয়ে বেশি দিন লেগেছে আমার স্ক্রিপ্টটা লিখতে। এবং অতি উত্তম আমার স্ক্রিপ্ট লিখতে টাইম লেগেছিল বিকজ অফ আ টেকনিক্যাল রিজন। আমাকে বহু 80টা সিনেমা দেখতে কোন শর্ট তুমি ব্যবহার করতে পারবে না, রাইট, এক্ষেত্রে টাইম ট্র্যাক করে লিখতে হয়েছে, রাইট, ব্যাক ট্র্যাক করে লিখতে হয়েছে। এই ক্ষেত্রে টাইম লেগেছিল কারণ এরকম একটা মহিরুহ, তাকে ক্যাপচার করা, তার শুধু তার লেখা তৃতীয় ভুবন বা তার ছেলের লেখা কুণালদার লেখা বন্ধু নয়, অজস্র প্রবন্ধ, এবং সেই প্রবন্ধর উত্তরে লেখা আরও অনেকের প্রবন্ধ, তার ওপর লেখা প্রবন্ধ, মৃণাল সেনের ওপর লেখা প্রবন্ধ, চিঠি, হ্যাঁ, তারপরে ওরাল হিস্ট্রি, মানে এই প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় হোক, শিলাদিত্য সেন হোক, দেবাশিস মুখোপাধ্যায় হোক, দীপঙ্কর বাবু হোক, অঞ্জন দা, অনিক দা, মানে আচ্ছা অ্যাক্টার্স, ঋদ্ধিমান চ্যাটার্জি, মমতা শঙ্কর, সো এদের সবার সাথে কথা বলে একটা মানুষের চেহারা, একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের ভাবমূর্তি এবং একটা মানুষের দর্শন, রাজনীতি, ওয়ার্ল্ড ভিউ তৈরি করা, কনস্ট্রাক্ট করা, সেটা একটা মানে সেই প্রসেসটা আমার লকডাউনের সময়
প্রায় 1.5 বছর আমার সেটা লিখতে। হ্যাঁ, এইটা তো ধরো সুজিতদা আমি বুঝলাম যে যার ফলে এক ছবিটাকে তুমি ছবির মতো করে করতে পেরেছো, প্রজেক্টের মতো করে তোমাকে ডেলিভার করতে হয়নি, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমি যেটা বোঝার চেষ্টা করছি, আমি বলছি দুটো আলাদা স্টাইলের কথা তুই হ্যাঁ, মানে আমি বলছি মানে হোয়াট ড্রু ইউ টু মৃণাল সেন অ্যাজ এ ফিল্ম মেকার। রাইট, মানে আমি প্রশ্নটার মধ্যে একটা সমস্যাও আছে, মানে তুমি যদি কোনো মানে সিরিয়াল কিলারকে নিয়ে সিনেমা করো তার মানে তো এই নয় যে তুমি নিজে সিরিয়াল কিলারকে বিশ্বাস করো, তা নয়। কিন্তু সাধারণভাবে কি হয়, আমরা ফিল্ম মেকার হিসেবে সৃজিত মুখার্জির কাছে মানে মানে ওয়ান উড থিঙ্ক যে তপন সিনহা অনেক এক্সাইটিং একজন would be a person to make a film upon rather than মৃণাল সেন or ঋত্বিক ঘটক, knowing your cinema. তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে ডেফিনেটলি আমার সিনেমা একটা পপুলিস্ট স্ল্যান্ট থাকে, ঠিক আছে? অনেক সিনেমাতেই থাকে, কিছু সিনেমা থাকে না, যেমন লেটস সে নির্বাক। কিন্তু যেহেতু এই পপুলিস্ট স্ল্যান্ট থাকে, লোকে এক্সিকুয়াল টু প্রেম ইনফ্যাক্ট। এবার একটা নির্বাক বা একটা এক্সিকুয়াল টু প্রেম, মানুষের এইটা মানে মানুষ এই দুটো ছবি আছে বলে আমি হয়তো খানিকটা বিশ্বাসযোগ্যতা পেতে পারি এই কথাটা বললে, যে আমার সিনেমা দেখার মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে মৃণাল সেন আছে, প্রচণ্ডভাবে ঋত্বিক ঘটক আছেন, প্রচণ্ডভাবে তারকভস্কি আছে, কিজলস্কি আছে, পোলেন্সকি আছে, হারজগ আছে, বার্গম্যান আছে। আমার বক্তব্য হচ্ছে আমি যেটা কনজিউম করছি সেটা আমি কনজিউম করছি অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ এ সিনে বাফ, অ্যাজ এ স্টুডেন্ট অফ সিনেমা। আমি যেটা প্রডিউস করছি সেটা ইজ নট নেসেসারিলি হোয়াট আই এম কনজিউমিং, বাট অ্যান এক্সটেনশন অফ মাই পারসোনা। এবার আমি মৃণাল সেনের গল্প ডেফিনেটলি বলবো, কিন্তু আমি কিন্তু সৃজিত মুখার্জির মতো করেই বলবো। এবং একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু মৃণাল সেনের সিনেমার ওপর সিনেমা বানাচ্ছি না, মৃণাল সেনের ওপর সিনেমা, আমি কিন্তু মৃণাল সেনের জীবনের ওপর সিনেমা বানাচ্ছি, মৃণাল সেনের ওপর সিনেমা বানাচ্ছি। অনেকে আছে যাদের কাছে মৃণাল সেনের সিনেমা খুব দুর্বোধ্য লাগে, রাজনৈতিক লাগে, কঠিন লাগে, কিন্তু তাদের কাছে একটা মানুষের জীবনযুদ্ধ, একটা মানুষের ঘুরে দাঁড়ানো, একটা মানুষের রাজনৈতিক আদর্শের জন্য লড়ে যাওয়া, হ্যাঁ, এই জিনিসগুলোর কিন্তু একটা অদ্ভুত রিলেটেবিলিটি আছে, একটা অদ্ভুত অ্যাক্সেস আছে। এই অ্যাক্সেসটা আমারও আছে। সো আমি আমার মতো করে মৃণাল সেনের স্ট্রাগলের সঙ্গে রিলেট করি। আজকে মৃণাল সেন খুব মানে ভিন্ন জায়গা থেকে হয়তো বলতে পারেন যে আমি আমার টার্মসে কাজ করব, মানে তার টার্মসগুলোই খুব আলাদা হতে পারে, কিন্তু এই যে কণ্ঠস্বর, এই যে উচ্চারণ, এই উচ্চারণটার সঙ্গে আমি 100% রিলেট করতে পারি। এবং তাই জন্য আমি বলি মৃণাল সেন ইজ দ্য ওজি হ্যাশট্যাগ অন মাই ওন টার্মস। আমি যে হ্যাশট্যাগ ব্যবহার করি, হি ইজ দ্য অরিজিনাল হ্যাশট্যাগ অন মাই ওন টার্মস, এবং আমি প্রচণ্ড রিলেট করি। এবার মৃণাল সেনের সিনেমাকে তো আমার নকল করার দরকার নেই, বা তার স্টাইলকে আমার নকল করার দরকার নেই। আমি নিজের স্টাইলে, মৃণাল সেনের ছবিতে মিউজিকের ব্যবহার প্রায় নেই বললেই চলে, গানের ব্যবহার নেই বললেই চলে। আমি প্রচণ্ড মিউজিক্যাল করি এবং মিউজিক্যালি গল্প বলতে ভালোবাসি, এখানেও তাই করেছি। হ্যাঁ, মানে শকাতরে বা জনতার হাতে হাতে বা ও আলোর তু জিন্দা হ্যায়, ও আলোর পথ। সো আমার বক্তব্য হচ্ছে আমি নিজের মতো করেই গল্পটা বলেছি। হ্যাঁ, অ্যাজ আ মার্ক অফ ট্রিবিউট কিছু টেকনিক, কিছু টুল ইউজ করেছি যেটা মৃণাল সেন ব্যবহার করেছিলেন, জাস্ট অ্যাজ আ ইটস লাইক আ ইস্টার এগ বলা যেতে পারে আর কি, যে ফ্রিজ ফ্রেমের ব্যবহার, পিরিয়ড রিক্রিয়েশনের জন্য এক্সিস্টিং ফুটেজের ব্যবহার, হ্যাঁ, এগুলো করেছি। কিন্তু ওভারঅল কিন্তু ইট ইজ ক্যামেরা শেক করা হ্যান্ডেল, বাট ওভারঅল ইট ইজ আ সৃজিত মুখার্জি ফিল্ম। পদাতিক ইজ আ সৃজিত মুখার্জি ফিল্ম অন দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ মৃণাল সেন। আচ্ছা, তুমি এই যে কথাটা বললে যে ইউ বিলিভ ইন পপুলার সিনেমা, এইটা নিয়ে তো আমাদের দেশের ছবিতে বিশেষ করে মৃণাল সেন তো যে সময় মানে পরের দিকে যখন উনি ছবি, ওনাকে মানে ফাদার অফ ইন্ডিয়ান নিউ ওয়েভ বলা হচ্ছে, তো সেই এটা তো আমাদের একটা খুব পুরনো ডিবেট, যে মানে এক সত্যজিৎ রায় ছিলেন বা ওনাদের যে ঘরানা, যারা বিশ্বাস করতেন যে ইদার দেয়ার ইজ আ গুড ফিল্ম আর আ ব্যাড ফিল্ম, আর একটা আছে যেটা টিপিক্যাল আর্ট হাউস সিনেমা এবং কমার্শিয়াল সিনেমা, যেটা কিনা এখনকার নাম পপুলার সিনেমা, হোয়াট এভার। এবার মৃণাল সেন পরিষ্কার আর্ট হাউস সিনেমার মানে পায়োনিয়ার বলো, যাই বলো। এবং আমি জানি না এটা ওনার মানে আমার তো কখনো ইন্টারাক্ট করার সুযোগ হয়নি, কিন্তু তোমার মনে আছে সেই অঞ্জনদা একদিন বলছিলেন আমাদেরকে যে মৃণাল সেন নাকি মজা করে বলতেন যে এইবার দেখো এবার একটা সুপারহিট সিনেমা বানাবো। গীতা সেন মজা করতেন যে ধর ছাড়ো তুমি প্রতিবার এই বলো, কোনোবারই আর হয়ে ওঠে না, তো হোয়াটএভার। তো এবার এইটাও আছে আমাদের দেশে, বিশেষ করে ক্রিটিকদের মধ্যে বা ইয়েদের মধ্যে, যে
মানে পপুলার সিনেমাকে একটু নিচু চোখে দেখা, বা এটা ঠিক একটু হাই আর্ট লো আর্টের হাই আর্ট লো আর্টের একটা বর্ণাশ্রম বর্ণাশ্রম রয়েছে। এইবার আমি যেটা বোঝার চেষ্টা করছি যে ধরো তুমি যখন 2010-এ আসলে প্রথম ছবি তোমার করলে অটোগ্রাফ, এবং তারপর থেকে সুজিত মুখার্জির ছবি মানে মানে হলে আবার ইয়াং ক্রাউড, কলেজ ক্রাউড একবারে ভেঙে পড়ছে, এবং একেবারে মিডল অফ দ্য রোড সিনেমা, যেটা কিনা হয়তো কিছুটা ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ একটা সময় চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে তোমার হাত ধরেই নতুন একটা জেনারেশন আসলো, যারা কিনা যাদের ছবি একদিকে মিনিংফুল, তার মধ্যে একটা টেকনিক্যাল একটা স্মার্টনেস রয়েছে গল্প বলার ধরনের মধ্যে বা শুটের মধ্যে, আবার অন্যদিকে আবার খুব পপুলার, মানে হাউসফুল বোর্ডও ঝুলছে আবার হলের বাইরে। এবার অটোমেটিক্যালি তখন একটা কথা শুরু হয়ে গেল, এবং এটা আমার ধারণা সবার কপালে, এর তোমার পরেও যারা ছবি করতেছে তাদের কপালেও জুটেছে বা জুটবে, যে সিনেমা এত ভালো চলছে, এত হিট হচ্ছে, মানে ও তো অতটাও মানে পাতে দেওয়ার মতো কিছু না, ও তো আলটিমেটলি বাজারে ছবি বানাচ্ছে। তা তোমার কি কখনো তখন এরকম হলো যে তোমার মনে হলো যে আপনারা কি ভেবেছেন আমি ফ্লপ সিনেমা বানাতে পারি না, বলে আর নির্বাক বানিয়ে দিল, যাতে তোমাকে লোকে সিরিয়াসলি নেয়? আমি তোকে সত্যি কথা যদি বলি, বিশ্বাস কর, আমি না এগুলো কমপ্লিটলি একটা আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয় আমার। মানে আমি বসে একটা ছবি বানাই কমপ্লিটলি নিজের কথা ভেবে, মানে প্রচণ্ড স্বার্থপরের মতো একদম নিজের কথা ভেবে বানাই, যে আমার এই ছবি, আমার এখন এইটা খেতে ইচ্ছে করছে, আমার এখন এখানে যেতে ইচ্ছে করছে, আমার এখন এই বইটা পড়তে ইচ্ছে করছে, একইভাবে আমার এখন এই ঘরানার ছবি বানাতে ইচ্ছে করছে। এটায় কারোর কোনো বক্তব্য কিচ্ছু, আগের ছবিটা চলেছে না চলেনি, পরের ছবিটা চলবে না চলবে না, এর কোনো চিন্তা, আচ্ছা এইটা কি বিদেশিরা বিদেশিরা গান না থাকলে ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেয়, তাহলে একটু গান রাখবো না, একটু ফেস্টিভ্যালের জন্য ছবি করব, ও আচ্ছা জুরি, আচ্ছা একটু সিরিয়াস ছবি, একটু একটা শট বেশিক্ষণ ধরে রাখলে একটু লোকে সিরিয়াসলি বেশি নেয়। হ্যাঁ, তো হ্যাঁ একটু বিশ্বাস কর না, মানে আমি ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং এই ফিলোসফিতে ছবি বানাই। এবার এটা বানানোর পর কেউ বলছে এইটা, কেউ বলছে হলদে সবুজ ওরাংওটাং, কেউ বলছে খায় না মাথায় দেয়, কেউ বলছে যে নেক্সট ঋতুপর্ণ, কেউ বলছে যে গরিবের নোলান, হ্যাঁ মানে ভয়ঙ্কর সব। হ্যাঁ, তারপরে এখন আগের দিন মানে আগে কোনো একটা ইন্টারভিউতে কি একটা আমাকে ওই সন্দীপ বাঙ্গা রেড্ডি তার চিত্রটা করছে, অরিত্র বলছিল, আমি বলছি যে হ্যালো, I have just come to have fun. I love storytelling and I'm telling stories. এবার কোনটার জন্য কি, কোনটা হিট কোনটা ফ্লপ, সেটা অ্যাকচুয়ালি আমার দেখার কথা নয়, সেটা দেখবে প্রযোজক। এবং যদি আমি পরপর প্রচুর ফ্লপ ছবি দিই, আমার প্রযোজক জোগাড় করতে কষ্ট হবে। আমি যদি পরপর হিট ছবি দিই, আমি সহজে প্রযোজক পেয়ে যাব। বেসিক ব্যাপারটা তো এইটা। এবার এইটা ছাড়া কিন্তু আর কিছু নেই। এই গোটা প্রক্রিয়াটা একটাই জিনিস আছে, যে আমার আজকে ঘুম থেকে উঠে একটা বায়োপিক করতে ইচ্ছে করছে, না একটা থ্রিলার লিখতে ইচ্ছে করছে, না একটা হিস্টোরিক্যাল ড্রামা, কমপ্লিটলি ইচ্ছের ওপর। এবং আমি নিজেকে কখনোই এতটা সিরিয়াসলি নিই না যে আমি মানে নির্বাক, আচ্ছা নির্বাক আর এইদিকে আচ্ছা ঠিক আছে জুলফিকার, ওরকম না। আমার নিজের মধ্যে কোনো হায়ারার্কি নেই, মানে এই বর্ণাশ্রমটা আমার নিজের মধ্যে নেই। তারপর কি নির্বাকের পাপস্খলন করার জন্য বা জুলফিকার করলে তুমি দেখলে তবে হঠাৎ করে যে না ক্রিটিক জুটে গেল কিন্তু প্রোডিউসার চলে গেল, এটা মানে অদ্ভুত একটা মানে ব্যালেন্স করে চলার মতো ব্যাপার। মানে ক্রিটিক বাড়লে প্রোডিউসার কমে, প্রোডিউসার বাড়লে ক্রিটিক কমে। আবার মাঝে মাঝে দুজনেই আসে। এবার দুজনেই আসে মানে তো রাজকাহিনী, হ্যাঁ মানে 22টা ফিল্ম ফেস্টিভ্যাল গেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান প্যানোরামা প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে, ব্যাগ যে ছিল রাজা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই সেই হ্যানো ফেস্টিভ্যাল, আবার দুটোই ব্লকবাস্টার বক্স অফিসে। সো এবার বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস হচ্ছে, মাঝে মাঝে শুধু একটা হচ্ছে, মাঝে মাঝে শুধু অন্যটা হচ্ছে, কিন্তু পুরোটাই না জানিস তো সাইড এফেক্ট, মানে পুরোটাই একটা বাই প্রোডাক্ট। এটার কোনোটাই আগে থেকে ভেবে যায় না, মানে এটা এম করা যায় না বা বলা যায় না। আসলে আগের দিন আমি একটা ইন্টারভিউতে বলছিলাম, সাকসেসফুল হওয়ার একটা খুব বড় মাসুল আমায় দিতে হয়েছে। লোকে ভাবে আমি জানি, আমি আসলে জানি না বস, আমার কোনো আইডিয়া নেই হোয়াট ওয়ার্কস এট দ্য বক্স অফিস। আমি দেখছিলাম ঋতুপর্ণ ঘোষের একটা পুরনো ইন্টারভিউ, উনি কৌশিক গাঙ্গুলি এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর সাথে, সেখানে উনি বলছিলেন যে পৃথিবীতে এমন কোনো পণ্ডিত জন্মায়নি, হয়তো কোনোদিন জন্মাবেও না,
যে একটা সিনেমা তৈরি হওয়ার আগে বলে দেবে যে এই সিনেমাটা হিট হবে অথবা ফ্লপ হবে, এটা বোধহয় এটা সম্ভব না। সো which is why the thing that you can do is you can follow the only audience that you know, that is yourself. এবার আমি সেটা ফলো করেই ছবি বানাই। সুজিত, যেহেতু রাজকাহিনীর কথা ইট কেম আপ, আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করি পদাতিক থেকে সরে গিয়ে, তা হচ্ছে দিস ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ ওয়ান্ডার্ড। আমি মানে আমার তনুবাবুকে একবার আমার জিজ্ঞেস করার সুযোগ হয়েছিল বেশ কয়েকবার, আমি কোনটায় ওনাকে জিজ্ঞেস করে উঠতে পারিনি। এই যে মনে করো একজন ফিল্ম মেকার একটা ছবি বাংলায় বানিয়ে তারপরে যখন হিন্দিতে সুযোগ হলো, মানে সে তার একবার বানানো একটা ছবি আর একবার বানাচ্ছেন, মানে এইটা না আমার একটুখানি সত্যি কথা বলতে একটু প্রশ্ন জাগে। এইটা ধরো তপন সেনের একটা ছবি পরবর্তীকালে ঋষিকেশ মুখার্জি হিন্দিতে করছেন, সেটা একটা মানে ঋষিকেশ মুখার্জি নিজের একটা সিনেমা তার ভালো লেগেছে তিনি বানাচ্ছেন। কিন্তু মনে করো ধরো তনুবাবু বালিকাবধূ বাংলায় করছেন, আবার হিন্দিতে করছেন, পলাতক করে রাহাগীর করছেন, এরকম আরও অনেকে করেছেন। তুমি রাজকাহিনী যেরকম পরবর্তীকালে হিন্দিতে আবার করেছো। তো তোমার কাছে ধরো তোমরা এত নামকরা ফিল্ম মেকার, মানে আমি বলিউড এই অর্থে বলবো না, কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মহেশ ভাট বলছেন যে শ্রীজিৎ তুমি একটা ছবি করো, আমি তোমার সাথে ছবি করতে চাই। সো অ্যাজ আ ফিল্ম মেকার ওয়াই উড ইউ ওয়ান্ট টু মেক ওয়ান ফিল্ম টুয়াইস? এক হতে পারে যে ইটস অ্যান অপরচুনিটি, আগের বার যেগুলো তুমি হয়তো পরে মনে হয়েছে, লোভ কিচ্ছু না, কিন্তু এটা কি একটা স্ট্যাগনেশনও নয় সুজিত? মানে এটা মানে আমি তোকে বলছি ইটস আ ডাবল এজড সোর্ড। এটা যেই লোভ থেকে আমি থিয়েটার থেকে সিনেমায় এসেছিলাম, সেই একই লোভ থেকে আমি বাংলা থেকে হিন্দিতে ছবি করেছি, জাস্ট টু রিচ আউট টু আ বিগার অডিয়েন্স, জাস্ট টু মেক আ ডিফারেন্স টু মোর লাইভস, বাট অ্যাট দ্য সেম টাইম রিটেনিং মাই সিগনেচার। এবার অবভিয়াসলি আমি রিমেকে বিশ্বাস করি না, কাজে আমার পক্ষে যেটা ঋষিকেশ মুখার্জি করেছেন বা অন্য, সেটা আমার পক্ষে মানে প্রিন্সিপালি করা সম্ভব নয়। যে আমি অন্য কারোর করা সিনেমাকে কখনো আবার বানাবো না। হ্যাঁ, অন্য কারোর লেখা ছোট গল্প, নাটক, উপন্যাস কে করতে পারি, সেটা তো অন্য ফর্ম, কিন্তু যেখানে অলরেডি একটা মিডিয়ামটা যেখানে অলরেডি সিনেমায় চলে এসেছে, সেই মিডিয়াম থেকে আবার নতুন মিডিয়ামে তো আমি যেতে পারছি না, উইচ ইজ ওয়াই আমি কখনো করবো না। কিন্তু যেহেতু আমি আমার নিজের ছবি যদি করি, সেটা উইল নট বি মানে লিভিং মাই সিগনেচার, অর that will not be taking away someone else's intellectual, but with your signature why not a new film এইটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এইখানে তো the risk taking propensity of বম্বে বা অন্য ভাষা। এবার অন্য ভাষার লোকজন, সে আমি তো আমার কাছে মানে at any given point of time 10টা নতুন গল্প থাকে, তখনও ছিল। কিন্তু রাজকাহিনীর রিমেক করার অফারটা এই জন্য এসেছিল বিকজ রাজকাহিনী দেখার পর মহেশ ভাট মানে 5 মিনিট জাস্ট উঠতে পারেনি, ওখানে বসে জাস্ট চোখ থেকে অঝরে কান্না। এবার দে ওয়ান্টেড টু টেল দ্যাট স্পেসিফিক স্টোরি, অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ সাচ এ হিউজ সাকসেস, দ্যাট ইজ অলসো সামথিং উইচ প্রম্পটেড দেম। মানুষ রিমেক কেন করে? বিকজ একটু হলেও দের ইজ অ্যান অ্যাসিওরেন্স যে দিস হ্যাজ ওয়ার্কড উইথ আ one audience, it would work with another a bigger audience. সো সেই রিস্কটা অবভিয়াসলি মিটিগেট করার জন্যই মানুষ করে, এবং সেই রিস্ক যদি মানে বম্বে মিটিগেট না করতো, যদি সে নতুন কিছু, আমি নতুন কিছু করতাম, কিন্তু আমার লোভটা অন্য জায়গায় ছিল। আমার লোভটা আমার একটা বিগার অডিয়েন্সকে গল্পটা বলতে হবে, আমায় বেশি ঘরে পৌঁছতে হবে, বেশি মানুষের মনে প্রবেশ করতে হবে, সেই লোভটা ছিল। তো আমি আবার যদি পদাতিকের কথা আমরা ফেরত আসি, দেখো মৃণাল সেনকে যেরকম মানে সারা জীবন সত্যজিৎ এবং ঋত্বিক ঘটকের সাথে কম্পেয়ার হতে হয়েছে, বাঙালি স্বভাবই কম্পেয়ার করা তো হলো। এবার সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটককে নিয়েও ইদানিংকালে দুটো ছবি তৈরি হয়েছে, যে দুটো ছবি ক্রিটিক্যালি প্রচণ্ড অ্যাক্লেমড এবং প্রচণ্ড সাকসেসফুল দুটো ছবি। কমলদা প্রথমে করেছিল মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটককে নিয়ে, এবং অপরাজিত পরবর্তীকালে অনেকদা করে, which again was a huge success and a very critically acclaimed cinema. হ্যাঁ, মানে প্রথমটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, দ্বিতীয়টা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল এবং বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। তো যেরকম মৃণাল সেনকে সবসময় সত্যজিৎ ঋত্বিকের সাথে কম্পেয়ার হতে হয়েছে, সেরকম পদাতিককেও মেঘে ঢাকা তারা এবং অপরাজিতার সঙ্গে কম্পেয়ার হতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট বয় ফার্স্ট হওয়ার চাপ আছে, কোনো প্রচণ্ডই চাপ। আর মানে প্রথম কথা এই ফার্স্ট বয় এই সব্রিকেটার সামনে আমি একদমই একমত নই। আমরা কোনো ক্লাসরুমে বসে নেই, কেউ ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে গুড মর্নিং স্যার বলছে না, কিন্তু কথা হচ্ছে যে কম্প্যারিজনটা হয়তো হবে, সেটা যদিও হওয়া উচিত না, বিকজ অপরাজিত ওয়াজ জাস্ট একটা ওয়ান এপিসোড অফ হিজ লাইফ, যেটা অপেক্ষাকৃতভাবে হয়তো ইজিয়ার টু ডেপিক্ট, কারণ সেখানে
এই 78 বছরের ক্যানভাস ধরার টাইম স্প্যানকে ধরতে হচ্ছে না, বরং মেঘে ঢাকা তারা ইজ ক্লোজার টু আ মোর ক্লাসিক্যাল বায়োপিক। আমি জানি না, আমার প্রথমত একটা জিনিস বলি যে এই সময় যেই সময় ছবিটা মুক্তি পাচ্ছে এটা খুব খারাপ একটা সময়, খুব খারাপ একটা টার্বুলেন্ট একটা সময়, যেটার সঙ্গে হয়তো পদাতিকের ক্রিয়েটারের রাজনৈতিক টালমাটাল অবস্থার হয়তো মিল আছে এবং সেইখানে একটা হিস্টোরিক্যাল কোইন্সিডেন্স আছে, কিন্তু বিনোদনের জায়গা থেকে সিনেমা রিলিজ করার পক্ষে এই সময়টা অসম্ভব খারাপ। আমাদের পড়শি দেশে যা হচ্ছে এবং এখানেও যে ঘটনাটা, যে নারকীয় নৃশংস ঘটনাটা ঘটে গেল আরজি করের ঘটনাটা, আমার মনে হয় না এখন কোনো মানুষ সিনেমা দেখার মতো মানসিক অবস্থায় আছে, মানে আমি নিজে তো নেই। সো আমি নিজেকে দিয়ে যদি জাজ করি, খুব খারাপ সময় এখন একটা সিনেমা মুক্তি পাওয়ার, কিন্তু প্রযোজকের নিজস্ব একটা দায়বদ্ধতা, একটা অসহায় অবস্থা, তার অনেক টাকা পয়সার লগ্নি হয়ে আছে, সেই অনেক ব্যাপার আছে, সো তাকে মুক্তি দিতেই হবে। মানে আমি জিজ্ঞেস করেছিলাম যে মুক্তিটা কি কোনোভাবে পেছনে যায়, তো উনি খুবই হেল্পলেসলি আমায় বলেছেন যে মানে প্রচণ্ড আর কি ওনার ক্ষতি হয়ে যাবে। তো আমি আর জোর করিনি, বাট আমি মেন্টালি আই এম প্রিপেয়ার্ড যে কেউ দেখতে যাবে। তুমি উল্টো দিক থেকে ভাবছো না, কারণ সুজিত, ধরো আমি যেটা বোঝার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, যে ব্রেকটের একটা বিখ্যাত লাইন ছিল না, যে ইন দ্য ডার্ক টাইমস উইল দেয়ার অলসো বি সিঙ্গিং, ইয়েস দেয়ার উইল বি সিঙ্গিং অ্যাবাউট দ্য ডার্ক টাইমস। যে হিন্দিতে গণনাট্য সংঘ পড়ে গান করে, জুলমতোকে দৌড় মে ভি গীত গায়ে যায়েঙ্গে, জুলমতোকে দৌড় কে হি গীত গায়ে যায়েঙ্গে। একটা ব্যাপারে খুব মানে আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড রিলিভ যে আমার এই সময় অ্যাটলিস্ট আমি এমন কোনো ছবি রিলিজ করছি না যেটা সময় উপযোগী নয়, এসকেপিস্ট এন্টারটেইনমেন্ট নয়, এইটুকু আমি এমন একটা ছবি। ইনফ্যাক্ট আমি ছবিটা যাই হোক দেখার সুযোগ হয়েছে আমার, সেই কারণে বলছি যে এই যে মৃণাল সেনেরও যে একটা পজিশন, যেটা উৎপল দত্তটা ছিল না থিয়েটারে, মৃণাল সেনের ছিল না সিনেমায়, যে আই এম আ প্রপাগ্যান্ডিস্ট ফার্স্ট, মাই সিনেমা অর ফর উৎপল দত্ত থিয়েটার, দে আর মাই মিনস অফ টুল অফ propaganda. মানে I might not be an artist, but I'm a propagandist, and they were very proud about it. তো এই যে অস্থির সময় একজন ক্রিয়েটিভ মানুষের একটা পজিশন নিতে চাওয়া বা সেই সময়টাকে এসকেপ না করে মানে অমরত্বের প্রত্যাশাকে পাশ কাটিয়ে সময়ের প্রতি দায়বদ্ধতাতে কমিটেড হওয়া, এই দিক থেকে দেখতে গেলে তো এটা খুব সঠিক সময়ও মৃণাল সেনকে নিয়ে একটা ছবি হওয়ার বা ছবি দেখা। ঠিক, সেই জায়গা থেকে এটা একটা ঐতিহাসিক কোইন্সিডেন্সও বলা যেতে পারে এবং সেটা ডেফিনেটলি আছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি কেউ যদি না দেখতে যায়, আমি তার সাথে সম্পূর্ণভাবে সহমত হব এবং আই উইল টোটালি আন্ডারস্ট্যান্ড, বিকজ আমি নিজে প্রমোশনেও হয়তো যাব না, আমি হয়তো রাস্তাতেই থাকবো, প্রতিরোধের মিছিলে থাকবো বা প্রোটেস্টে থাকবো, কারণ আমার শহর এটা নয়, এটা আমার শহর হতে পারে না। আমি বাকরুদ্ধ এই ঘটনায় এবং জানি না খুব গুছিয়ে হয়তো বলতে পারছি না, বাট আমার সত্যি আমি খুবই ডিস্টার্ব, আমি খুবই ডিস্টার্ব। I just want to be present that whatever voice is being raised, I want to be a part of that voice as a সাধারণ কলকাতার নাগরিক। আর তোমাকে দুটো প্রশ্ন করি, তারপরে শেষ প্রশ্ন করব। এক হচ্ছে যে চঞ্চলদাকে তোমার কি চেহারার সাজুজ্যের জন্যই প্রথম মাথায় এসেছিল? তুমি কতটা এটা তুমি বায়োপিকে বা কাউকে নিয়ে কোনো ছবি তৈরি হলে তার চেহারার মিল থাকাটা কতটা বাধ্যতামূলক বলে তুমি মনে করো? কারণ আমি বলছি অঞ্জনদা ধরো যে ছবিটা করলেন, উনি যেরকম তার মধ্যে যাননি, আবার অনিকদা যখন করেছেন জিতু, সত্যজিৎ রায় একেবারে অবিকল সত্যজিৎ রায়কেই দেখছি যেন সেটাও মনে হয়েছে। আমার মনে হয় ইট ডিপেন্ডস অন দি অ্যাপ্রোচ অফ দ্য ফিল্ম। অঞ্জনদার চমৎকার, এত দারুণ ছবি, চলচ্চিত্র এখন এত ভালো লেগেছে ছবিটা অ্যাপ্রোচটা এরকম না যে ওই অ্যাপ্রোচে কিন্তু দৈহিক সাদৃশ্যটা ম্যাটার করে না, কারণ অ্যাপ্রোচটা একটা ক্লাসিক্যাল বায়োপিকের অ্যাপ্রোচ নয়। অ্যাপ্রোচটা অসম্ভব একটা ইন্টিমেট ব্যক্তিগত স্পেস, ইনফ্যাক্ট সময় ধরার ব্যাপারে কোনো দায়ও ছবিটার নেই, সেটা আমরা দেখেছি যে আজকের কলকাতাকে সেই সময়ের কলকাতাটা 78 সালে ঘটনা ঘটছে, আজকের কলকাতা একটা 78। সো কাজে এই যে ফর্মটাকে ভাঙা, আমার মনে হয় সেটা মারাত্মক একটা ল্যাঙ্গুয়েজ, নতুন স্টেটমেন্ট, এবং সেই ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে, সেই অ্যাপ্রোচের জায়গা থেকে দৈহিক সাদৃশ্যর আর কোনো দরকারই পড়ে না। তুমি যখন
কলকাতার কোনো দৈহিক সাদৃশ্য রাখছো না, তোমার মৃণাল সেনের দৈহিক সাদৃশ্য রাখারও কোনো জায়গা নেই। হ্যাঁ, তো কিন্তু আবার যখন আমি অনেকদার ছবিটা দেখছি, সেখানে সে এত পুঙ্খানুপুঙ্খ ডিটেলিংয়ে প্রত্যেকটা শটে মাথার উপর কিভাবে জল পড়েছিল, কি হয়েছিল, রিক্রিয়েশন তো ওটা। সো সেখানে অবভিয়াসলি একটা দৈহিক সাদৃশ্যের দায় চলে আসে। তো আমারটাও খানিকটা রিক্রিয়েশন, এবং রিক্রিয়েশনে খানিকটা আমি ওনার ফুটেজ ব্যবহার করেছি, এবং খানিকটা নিজে করেছি। তো নিজের করার জায়গাগুলোতে আমার দৈহিক সাদৃশ্যটা রাখতে হয়েছে। আর ধরো তোমার ছবিতে তো তুমি এর আগে যেরকম বললে, তোমার ছবিতে গান একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং তোমার ছবির মাধ্যমে তো গত 12-13 বছরে সবচেয়ে পপুলার ফিল্ম সংস যেগুলো বাঙালি পেয়েছে, কোনো মানে তুমি বিনয় করেও কোনো লাভ নেই, এটা ঘটনা তোমার ছবি থেকে, এই নিয়ে কোনো এটা আমার ধারণা সবাই মানবে। তো এই ছবিতে সামহাও আর নতুন কোনো গান তুমি ব্যবহার করোনি, এবং মৃণাল সেনের এখানে সলিল চৌধুরীর গান, শৈলেন্দ্রের গান, রবীন্দ্রসঙ্গীত, এবং আইপিটিএম কবির সুমনের একটা গান, এগুলো তুমি ব্যবহার করেছো। তো এইটাও কি কিছুটা কনসিয়াসলি মানে এইটা তোমার আসলো কোত্থেকে? আমি যেরকম একদিন আমাকে একসাথে সেই দেবুদারা ঘটনা বলছিলেন যে মৃণাল সেনের যে শেষ ছবিতে দেবুদা মিউজিক করেছিলেন, সেখানে কিছুটা আউট অফ কনটেক্সটই সলিল চৌধুরীর একটা গান উনি ব্যবহার করতে চেয়েছিলেন, জাস্ট সলিল চৌধুরীকে ট্রিবিউট দেওয়ার জন্য। সেরকম তোমার কি কোনো কারণে মনে হলো যে ইফ আ ফিল্ম ইজ বিং মেড অন মৃণাল সেন, সেখানে সলিল চৌধুরী, শৈলেন্দ্র, আইপিটিএ সেটা থাকার দরকার নয়? আমার কাছে যেহেতু আমি গান বা সঙ্গীত ব্যবহার করে গল্প বলতে ভালোবাসি, আমার কাছে কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। আউট অফ কনটেক্সট আমি কোনোদিন কোনো একটা সিঙ্গেল মিউজিক্যাল নোট বা বারও ব্যবহার করিনি। এক্ষেত্রেও খুব ইন্টারেস্টিংলি, যদিও কোনোটাই নতুন গান না, আবার এর মধ্যে দুটো গান নতুন। অনেক সময় সন্দেহ হয় যে তোমার ছবি দেখে যে মানে গানের প্রয়োজনে কিছু দৃশ্য নির্মাণ। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে খুব ইন্টারেস্টিং জিনিস হলো, দুটো গান নতুন নয়, কিন্তু আবার নতুনও, কারণ এই দুটো গান এর আগে কোনোদিন রেকর্ডিং হয়নি। মানে জনতার হাতে হাতে আর তু জিন্দা হে, এই প্রথম রেকর্ডেড ভার্সন দুটো হলো। এবং তু জিন্দা হের একটা রেকর্ডিং ছিল বম্বে ইউথ কোয়ারের, সেটা হারিয়ে গেছে, এটা পাওয়া যায় না। তো যাই হোক, তো এবার কনটেক্সট, এভরিথিং ইজ অ্যাবাউট কনটেক্সট। সলিল চৌধুরীর সঙ্গে প্যারাডাইস ক্যাফেতে মৃণাল সেন দিনের পর দিন আড্ডা মেরেছেন। সলিল চৌধুরীর সাথে তার নৈকট্য প্রবাদ প্রতিম একটা সম্পর্ক। তাদের একসাথে পথ চলা, তাদের একে অপরের আকালের সন্ধানেতে হিসাম আলো ধানের ইউজের যদি আমরা দেখি, সো সলিল চৌধুরী হ্যাজ বিন প্রেজেন্ট থ্রু আউট মৃণাল সেনস ফিল্মোগ্রাফি। সো সেখানে সে একেবারেই অন পয়েন্ট ব্যবহৃত হচ্ছে তু জিন্দা হে। এবং সবচেয়ে বড় কথা, গানটার বক্তব্য আমার মনে হয় মৃণাল সেনের যে আদর্শ, তার সাথে অনেকটাই মিলে যায়। এবং মৃণাল সেনের সঙ্গে আবার খুব মিলে যায় সুমনদার গানটা, মানে মৃণাল সেনকে খুব ভালো ডেসক্রাইব করে গানটা। হ্যাঁ, সাবলীল না হলেও উঁচু নিচু তোমায় মনে হয়। সো এই যে ব্যাপারটা, এটা মৃণাল সেনের ফিল্ম মেকিং, তারপর জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মতো, তার রাজনৈতিক আদর্শ, সো সব মিলিয়ে আমার মনে হচ্ছিল এই দুটো গান ক্যাপচার্স দ্য মুড অফ দ্য ম্যান। আমি শেষ তোমাকে যে প্রশ্নটা করবো সুজিত দা, থ্রু দিস এন্টায়ার জার্নি, মানে তুমি ঠিক করলে মৃণাল সেনের উপর ছবি তৈরি করবে, তারপর মৃণাল সেনকে নিয়ে পড়তে শুরু করলে, নিশ্চয়ই সিনেমাগুলো তুমি আগেও দেখেছিলে, কিন্তু নিশ্চয়ই আরেকবার ইউ হ্যাড টু ওয়াচ দেম এগেন, এবং অন্য একটা চোখ দিয়ে সিনেমাগুলোর ক্রিটিকগুলোও পড়লে ইউ কেম টু নো অ্যাবাউট দ্য ম্যান, ওনার কনফ্লিক্ট, সব কিছু। তো এই থ্রু দিস এন্টায়ার জার্নি, হাউ হ্যাজ সৃজিত মুখার্জি অ্যাজ এ ফিল্ম মেকার ইভলভড? মানে মারাত্মকভাবে। মানে সৃজিত মুখার্জি ইজ এ ফিল্ম মেকার, নট অনলি সৃজিত মুখার্জি ইজ এ ফিল্ম মেকার, সৃজিত মুখার্জি ইজ এন এডিটর, কারণ ছবিটা আমি নিজে এডিট করেছি। এবং এডিটিং করতে গিয়ে আমি এই অদ্ভুত কিছু ভাষা খুঁজে পেয়েছি, যেটা করার পর না, মানে আমার নিজে করতে গিয়ে গুজবাম্পস দিয়েছে। এবং আমি বুঝতে পেরেছি যে সিনেমার পৃথিবীটা, মানে ইটস অ্যাকচুয়ালি লাইক দ্য ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ হ্যারি পটার। কেন আমি বলছি? বিকজ যতই তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, তোমার শেখার কোনো শেষ নেই। মানে প্রত্যেক মুহূর্তে একটা নতুন কিছু তোমার জন্য ওয়েট করছে, একটা নতুন ভাষা তোমার জন্য ওয়েট করছে, একটা নতুন উপলব্ধি তোমার জন্য ওয়েট করছে, একটা নতুন পার্সপেক্টিভ, সেটা মৃত্যুর ওপর হতে পারে, সেটা রাজনীতির ওপর হতে পারে, সেটা সমাজের ওপর হতে পারে, তোমার জন্য ওয়েট করছে। আর আরেকটা জিনিস যেটা আমি এটা কাম ডাউন টু মি ইজ দ্যাট
ইউনিভার্সাল যে মেসেজ বা মেসেজ কথাটা ঠিক ব্যবহার করা ঠিক না, দ্য ইউনিভার্সাল পিকচার উইচ কামস আউট অফ আ ফিল্ম দ্যাট কাটস অ্যাক্রস ল্যাঙ্গুয়েজ, এজ গ্রুপ, সোশ্যাল স্টেটা, এভরিথিং, সব কিছু। অ্যান্ড উইচ ইজ ওয়াই মৃণাল সেন ইজ মৃণাল সেন। একটু আগে কুণালদার সাথে কথা হচ্ছিল যে কয়েকদিন আগে শিকাগোতে একদিন প্রতিদিন দেখানো হচ্ছিল। সো একদিন প্রতিদিনের ওই উঠোন বা ওই প্রতিবেশী বা মেয়েদের রাত্রি বাড়ি না ফেরা, এইগুলো তো শিকাগোতে কোনো ইস্যু নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ কানেক্ট করছে, আইডেন্টিফাই করছে, কোয়েশ্চেন আনসার সেশনে এমন প্রশ্ন করছে যে প্রশ্ন শুনলে তুমি বুঝতে পারছি সে একদম ভেতরে ঢুকে গেছে ছবিটা, ক্রাইসিসটা। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ মৃণাল সেন। থ্যাংক ইউ সুজিত দা। সত্যি মৃণাল সেন একটা এরকম একটা ট্রিবিউট ডিজার্ভ করতেন, ওনার শতবর্ষে সত্যি এরকম একটা ট্রিবিউট ডিজার্ভ করতেন, উনি পেয়েছেন। সত্যি লেটস হোপ যে এই ছবিটা যারা মৃণাল সেনকে চেনেন, জানেন, দেখেছেন, তাদের কাছে তো বটেই, তোমার যে অডিয়েন্স যারা হয়তো এখন হয়তো টিনেজার, মিলেনিয়ালস, যারা জেনজি, যারা হয়তো স্বাভাবিক কারণে মৃণাল সেনের কাজের সাথে এখনো তো ইন্ট্রোডিউস নয়, এই ছবির মাধ্যমে তাদেরও একটা কৌতূহল তৈরি হোক এবং এটা হলেই এন্টার দ্য ওয়ার্ল্ড অফ মৃণাল সেন। থ্যাংক ইউ।